আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কার্পাল টানেল সিনড্রোম বা সিটিএস নিয়ে। প্রথমে জেনে নিই কার্পাল টানেল কি। আমাদের কবজিতে অনেকগুলো ছোট ছোট হাড় থাকে, যে হাড়গুলোকে বলা হয় কার্পাল বোন। এই কার্পাল বোন এবং একটি লিগামেন্ট মিলে কার্পাল টানেল তৈরি হয়। এই টানেলের মধ্য দিয়ে মিডিয়ান নার্ভ নামে একটি স্নায়ু আমাদের হাতের তালুতে প্রবেশ করে। এই নার্ভের কাজ হচ্ছে আমাদের বুড়ো আঙুলের দিক থেকে প্রথম 3.5টি আঙুলের অনুভূতি বহন করা এবং বুড়ো আঙুলে নড়াচড়া করা। কার্পাল টানেল সিনড্রোম হলো যদি কোনো কারণে এই নার্ভ এই টানেলের মধ্যে কোনো কারণে চাপা পড়ে, তখন কিছু লক্ষণ দেখা দেয়। এই লক্ষণগুলোকে একসাথে কার্পাল টানেল সিনড্রোম বা সিটিএস বলে। কী কারণে কার্পাল টানেলের মিডিয়ান নার্ভ চাপা পড়ে তা সঠিক করে বলা যায় না, তবে ধারণা করা হয় কার্পাল টানেল অতিরিক্ত শুরু হওয়ার কারণে মিডিয়ান নার্ভে চাপা পড়তে পারে। এর পিছনে রোগীর জেনেটিক কারণ, বিভিন্ন মেডিকেল কারণ, আর্থসামাজিক অবস্থা এবং রোগীর প্রফেশন জড়িত। বাবা মার মধ্যে সিটিএস রোগ থাকলে তাদের সন্তানদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি। আর কী কারণে হাত ব্যথা হতে পারে? ঘাড়ে স্পাইনাল কর্ডের চাপ থাকলে অথবা ঘাড়ের নার্ভের গোড়ায় চাপ থাকলে, রক্তনালীর রোগ থাকলে, হাতের কবজিতে ক্ষয়রোগ বা রিমাটোলজিক্যাল রোগ থাকলে হাত ব্যথা হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে মানুষ যেই হাত বেশি ব্যবহার করে ওই হাতই প্রথম লক্ষণগুলো দেখা দেয়। ডান হাতি লোক হলে ডান হাতে এবং বাম হাতি লোক হলে বাম হাতে সিটিএসের লক্ষণগুলো প্রথম দেখা দেয়। 65% ক্ষেত্রে দুই হাতের লক্ষণগুলো দেখা দিতে পারে। পুরুষদের তুলনায় মহিলাদের সিটিএসের আক্রান্তের সম্ভাবনা 3 থেকে 10 গুণ বেশি। মহিলাদের সিটিএস বেশি হওয়ার কারণ হচ্ছে তাদের শারীরিক গঠনগত পার্থক্যের কারণে তাদের কার্পাল টানেল পুরুষদের তুলনায় এমনিতেই শুরু হয়। তাছাড়া গর্ভাবস্থা এবং পিরিয়ডের সময় তাদের হরমোনজনিত পরিবর্তন হয়, যেটা শরীরে এবং কার্পাল টানেলে অতিরিক্ত পানি জমায়। এছাড়া তাদের পুরুষদের তুলনায় বিভিন্ন রিমাটোলজিক্যাল রোগ, ডায়াবেটিস এবং থাইরয়েডের সম্ভাবনা বেশি, যা সিটিএসের ঝুঁকি বাড়ায়। যে কোনো বয়সে সিটিএস হতে পারে, তবে 45 থেকে 60 বছর বয়সে সিটিএস বেশি হয়। 31 বছরের নিচে সিটিএসের আক্রান্তের সম্ভাবনা 10%। যাদের ওজন বেশি অর্থাৎ বিএমআই 30-এর বেশি, তাদের সিটিএসের ঝুঁকি বেশি। গর্ভাবস্থার শেষের দিকে অর্থাৎ 3rd ট্রাইমেস্টারে সিটিএস বেশি হয়, যদিও ডেলিভারির পর সিটিএসের লক্ষণ আস্তে আস্তে কমে আসতে থাকে। এবার জেনে নিই কোন কোন রোগে সিটিএস বেশি হয়। যাদের দীর্ঘদিনের ডায়াবেটিস রয়েছে, যাদের শরীরে থাইরয়েড নামক হরমোনের ঘাটতি রয়েছে, যারা দীর্ঘমেয়াদী কিডনি ডিজিজ অথবা ডায়ালিসিস পাচ্ছে, যাদের বিভিন্ন রিমাটোলজিক্যাল রোগ যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, গাউট রোগ রয়েছে, তাদের সিটিএস বেশি হয়। কী কী কাজে লক্ষণ বাড়ে? যে সকল কাজে কবজি বারবার বাজ হয়ে সোজা হয়, হাত একটি নির্দিষ্ট পজিশনে রেখে লম্বা সময় কাজ করলে, হাত উঁচুতে রেখে কাজ করলে, টাইট গ্লাভস পরে কাজ করলে অথবা ভাইব্রেশন টুলস ব্যবহার করলে সিটিএস বেশি হয়। কোন পেশার মানুষের সিটিএস বেশি হয়? গৃহিণী, যাদের সকল কাজ একা হাতে করতে হয়, বিভিন্ন গাড়ির ড্রাইভার, কনস্ট্রাকশন ওয়ার্কার, মেকানিক্স, ইলেকট্রিশিয়ান, মিউজিশিয়ান, কেশিয়ার, যারা তালা চাবি ঠিক করে, যাদের লম্বা সময় কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে হয়, যারা কল সেন্টারে কাজ করে, চিত্রশিল্পী, রং মিস্ত্রি, ধোপা, নাপিত, দর্জি এবং যারা গরুর দুধ দোয়ান, তাদের সিটিএস বেশি হয়। সিটিএসের লক্ষণ হলো আমাদের মিডিয়ান নার্ভ ডিস্ট্রিবিউশন এরিয়ায় অর্থাৎ হাতের কবজি, হাতের তালু শেষ অংশ এবং বুড়ো আঙুলের দিক থেকে প্রথম 3.5টি আঙুলে ব্যথা, জ্বালাপোড়া, ঝিনঝিন, সুই ফুটানো অথবা ইলেকট্রিক শকের মতো অনুভূতি হতে পারে। ব্যথা শুধু কবজি দিতে থাকতে পারে, আবার আঙ্গুলেও ছড়াতে পারে। কারো কারো ক্ষেত্রে পুরো হাত এমনকি কাঁধ পর্যন্ত ব্যথা যেতে পারে। সাধারণত ছোটো আঙ্গুল, হাতের পিছনে এবং হাতের তালুর উঁচু অংশে সাধারণত এই ব্যথা হয় না। শুরু থেকে লক্ষণগুলো শুধুমাত্র রাতে দেখা যায় এবং রাতে প্রায় এর জন্য ঘুম ভেঙে যায়। এই লক্ষণ থেকে বাঁচার জন্য অনেকে রাতে হাত ঝাঁকুনি দেয় অথবা কবজিতে চাপ বা মোচড় দেয়। পরবর্তীতে দিনের বেলা কাজ করার সময়ও লক্ষণগুলো দেখা দিতে পারে। দিন যত বাড়তে থাকে লক্ষণগুলো আরও স্পষ্ট হতে থাকে। যাদের অল্প মাত্রার সিটিএস আছে, তাদের লক্ষণগুলো চিকিৎসা ছাড়া এমনিতে ভালো হয়ে যেতে পারে। কিছুদিন পর পুনরায় লক্ষণগুলো দেখা দিতে পারে। দীর্ঘদিন নার্ভে চাপ পড়লে অথবা চাপের মাত্রা বেশি হলে হাতের আঙুলের অনুভূতি কমে যেতে পারে অথবা
বুড়ো আঙুলের গোড়া মাংসপেশি শুকিয়ে গিয়ে বুড়ো আঙুলের শক্তি কমে যেতে পারে। এর ফলে হাত দিয়ে বাড়ি কাজ করা অথবা কোনো কিছু ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়ে। কারো কারো ক্ষেত্রে হাত দিয়ে বোতাম খোলা, দরজায় নব ঘোরানো অথবা চাবি দিয়ে তালা খোলাও কঠিন হয়ে পড়ে। কিছু কিছু ক্ষেত্রে কোনো রোগীর হাতে ফুলা ফুলা অনুভূতি, শক্ত অনুভূতি, অতিরিক্ত গরম বা ঠান্ডা অনুভূতি হতে পারে। কারো কারো ক্ষেত্রে হাতে অতিরিক্ত ঘাম হতে পারে অথবা ঘামের পরিমাণ কমে যেতে পারে। কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার সিটিএস হয়েছে? যদি দুই হাত একসাথে করে উল্টো করে 1 মিনিট ধরে রাখি, তাহলে আমাদের হাতের কবজি এবং আঙ্গুলে অস্বস্তি অনুভূতি অথবা ব্যথা হতে পারে, যেটা সাধারণত সিটিএস রোগীদেরই হয়ে থাকে। সিটিএস একটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। সাধারণত রোগী দেখে এবং ইতিহাস শুনেই এই রোগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই রোগ সম্পর্কে নিশ্চিত হতে হলে, রোগের তীব্রতা বুঝতে হলে এবং অন্য কোনো রোগ আছে কিনা তা বের করার জন্য নার্ভ কন্ডাকশন স্টাডি অর্থাৎ এনসিএস অথবা ইলেকট্রোমায়োগ্রাফি অর্থাৎ ইএমজি নামক দুটি পরীক্ষা করা হয়। এনসিএস পরীক্ষায় হাতের স্কিনের মধ্যে ইলেকট্রোড বসিয়ে হাতের নার্ভের মধ্যে হালকা ইলেকট্রিক শক দেওয়া হয় এবং কত দ্রুত এই ইলেকট্রিক শক আমাদের নার্ভে পরিবহন হচ্ছে এবং কত ভালোভাবে পরিবহন হচ্ছে তা কম্পিউটারে রেকর্ড করা হয়। নার্ভে চাপ বোঝার জন্য এবং কার্পাল টানের অন্য কোনো রোগ যেমন টিউমার, গ্যাংলিয়ন সিস্ট অথবা কবজি জয়েন্টে কোনো সমস্যা থাকলে তার জন্য কবজি জয়েন্টের এক্স-রে, এমআরআই, আলট্রাসোনোগ্রাফ করা লাগতে পারে। এছাড়া কী কারণে নার্ভে চাপা পড়েছে তা বের করার জন্য বিভিন্ন রক্তের পরীক্ষা যেমন ব্লাড সুগার, থাইরয়েড পরীক্ষা, কিডনির পরীক্ষা, বাত ব্যথার পরীক্ষা, কখনো কখনো ইউরিক অ্যাসিড পরীক্ষা করা লাগতে পারে। সিটিএস রোগের চিকিৎসার দুটি ভাগ রয়েছে। একটি হলো কনজারভেটিভ চিকিৎসা, আরেকটি হলো সার্জারি। কনজারভেটিভ চিকিৎসার মধ্যে রয়েছে কিছু নিয়ম মানা, সম্ভাব্য যে সকল কারণে সিটিএস রোগ হয়েছে তার কারণ বের করে তার প্রতিকারক চিকিৎসা এবং লক্ষণ অনুযায়ী ওষুধ দিয়ে চিকিৎসা। কিছু নিয়ম কারণ মেনে চলতে হবে। তার মধ্যে রয়েছে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, বিএমআই 23-এর নিচে রাখতে হবে, পাতে আলগা লবণ পরিহার করতে হবে, লম্বা সময় কবজি ভাঁজ করে রাখা যাবে না, যে সকল কাজে কবজি বারবার ভাঁজ হয় অথবা কবজিতে চাপ পড়ে সে সকল কাজ পরিহার করতে হবে। বিশেষত আমাদের মায়েরা যে সকল গৃহস্থালী কাজ করে, যেমন কাপড় চিপড়ানো, কাপড় কাচা, সবজি কাটা, রুটি বেলা, এ সকল কাজ পরিহার করতে হবে। যে সকল কাজ করলে লক্ষণ বাড়ে সে সকল কাজ করার আগে হাতে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। লক্ষণ দেখা গেলে কবজি, হাতের তালু এবং বাহুতে মাসাজ করতে হবে। কারো ডায়াবেটিস থাকলে তার স্ট্রিক্ট ডায়াবেটিক কন্ট্রোল করতে হবে। খালি পেটে ব্লাড সুগার 7-এর নিচে, ভরা পেটে ব্লাড সুগার 10-এর নিচে এবং গত 3 মাসের গড় ডায়াবেটিস, যেটা আমরা HbA1c নামক পরীক্ষা করে নির্ণয় করে থাকি, তা 7-এর নিচে রাখার চেষ্টা করতে হবে। কারো থাইরয়েড হরমোনের ঘাটতি থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাইরয়েডের ওষুধ নিতে হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং গাউট রোগ থাকলে তার চিকিৎসা নিতে হবে। রোগীর লক্ষণ এবং এনসিএস পরীক্ষার মাধ্যমে আমরা এই রোগের তীব্রতা সম্পর্কে নিশ্চিত হই এবং রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসা এবং এই রোগের ভবিষ্যৎ নির্ভর করে। মাইল্ড টু মডারেট সিটিএস সাধারণত কনজারভেটিভ চিকিৎসায় 2/3 রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায়। এ সকল ক্ষেত্রে রোগীকে রিস্ট ব্রেস পরতে দেওয়া হয়। রিস্ট ব্রেস হলো এক ধরনের বেল্ট যেটা রাতে ঘুমানোর আগে পরে ঘুমাতে হয়, যাতে রাতের বেলা কবজি অতিরিক্ত ভাঁজ না হয়ে থাকে। সাধারণত সকালবেলা রিস্ট ব্রেস খুলে রাখা হয়। কারো কারো ক্ষেত্রে দিনের বেলা রিস্ট ব্রেস পরতে দেওয়া হয়। সাধারণত 1 থেকে 2 মাস এই রিস্ট ব্রেস ব্যবহার করলে লক্ষণগুলো কমে আসে। কারো কারো ক্ষেত্রে আরও দীর্ঘদিন রিস্ট ব্রেস ব্যবহার করা লাগতে পারে। রিস্ট ব্রেস ব্যবহার করে লক্ষণ না কমলে কখনো কখনো কবজিতে মিথাইলপ্রেডনিসোলোন অথবা বিটামিথাসন নামক স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয়। এই ইঞ্জেকশন সাধারণত কবজি চারদিকে প্রেশার কমাতে সাহায্য করে। যারা দ্রুত লক্ষণ কমাতে চান অথবা রিস্ট ব্রেস পরতে পারেন না, তাদের ক্ষেত্রে স্টেরয়েড ইঞ্জেকশন দিতে হয়। এই ইঞ্জেকশন দেওয়ার 2 সপ্তাহের মধ্যেই সাধারণত লক্ষণ কমতে থাকে। কখনো কখনো 6 মাস পর পর ইঞ্জেকশন পুনরায় পুশ করতে হয়। ইঞ্জেকশনের বিকল্প হিসাবে 2 সপ্তাহের জন্য কখনো কখনো মুখে খাওয়া স্টেরয়েড ওষুধ দিতে হয়, যদিও এর কার্যকারিতা ইঞ্জেকশন তুলনায় কম। এছাড়া বিভিন্ন রকম থেরাপি যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি অথবা ইয়োগা দেওয়া যেতে পারে। ব্যথা কমানোর জন্য
পেনকিলার ওষুধ অথবা প্রিগাবালিন, গাবাপেন্টিন এবং মিরোগাবালিন জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে। সিটিএসের কারণে হাতের শক্তি কমে গেলে অথবা রাতে লক্ষণের জন্য ঘুমাতে না পারলে সেটাকে আমরা ক্লিনিক্যালি তীব্রমাত্রা সিটিএস বলি। তীব্রমাত্রা সিটিএস সাধারণত কনজারভেটিভ চিকিৎসা অর্থাৎ হাতে রিস্ট ব্রেস এবং স্টেরয়েড ইনজেকশনে উন্নতি হয় না। এ সকল ক্ষেত্রে সার্জারি একমাত্র চিকিৎসা। তাছাড়া যাদের মাইল্ড টু মডারেট সিটিএস কনজারভেটিভ চিকিৎসা উন্নতি হচ্ছে না তাদের ক্ষেত্রেও চিকিৎসা হচ্ছে সার্জারি। এটি একটি মাইনর সার্জারি যেখানে ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট নামে একটি লিগামেন্ট কেটে দেওয়া হয়। দুইভাবে এই অপারেশন করা যায়, একটি হলো ছোট ইনসিশন দিয়ে, আরেকটি হলো না কেটে ফুটো করে এন্ডোস্কোপ নামক একটি যন্ত্র ঢুকিয়ে কার্পাল লিগামেন্ট কেটে দেওয়া হয়। যদিও এই রোগে মৃত্যুর ঝুঁকি নেই, কিন্তু দ্রুত এর চিকিৎসা না করা গেলে নার্ভ স্থায়ীভাবে ড্যামেজ হতে পারে এবং হাতের কার্যক্ষমতা হারাতে পারে। তাই দ্রুত এই রোগের লক্ষণ দেখা মাত্র একজন ডাক্তারের পরামর্শ নিয়ে দ্রুত এর চিকিৎসা শুরু করতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।